ইতিমধ্যেই বাংলাদেশের অবস্থা টালমাটাল। লাল পাসপোর্টধারী উপদেষ্টারা তাদের পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নেওয়া শুরু করে দিয়েছে, বিদেশি ভিসা লাগানো শুরু করেছে। তাদের মনে হচ্ছে পরিস্থিতি খারাপ। এর ভিতরে একজন বিচারপতি পদত্যাগ করেছেন, সেটা বেশ সারা দেশে আলোচিত। আপনাদের মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে, হতেও পারে। 12 তারিখে সকালের আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে নির্বাচন হবে কি হবে না। এটা বিভিন্ন দলের সেন্ট্রাল কমিটির নেতারাই বলছেন। যাই হোক, এখন এই নির্বাচনের ফলাফল, যদি নির্বাচন হয়ে যায়, সেগুলোই আগে বলি। তাহলে যে ফলাফল মনে হচ্ছে যে এই সরকার তো বলছে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে ব্যালট গুনতে কয়েকদিন লাগবে। ঠিক কয়েকদিন তা তারা বলছেন না, সেটা 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন কতদিন বলছেন না। তো অনেকে মনে করছেন না হয় 3 দিন ঘুরাবে, কিন্তু 3 দিন ঘুরালে তো তার ভিতর অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। আর এই নির্বাচনটা তো অনেকটা ম্যাটিকুলাস ডিজাইনের মতো নির্বাচন। তাতে অনেকে ভাবছেন, এরকম মন্তব্য করছেন যে জামাতের চেয়ে বিএনপিকে 2-3টা বেশি সিট দিতে পারে, কিন্তু কেউই 150 সিট পাবে না, কেউই সরকার গঠন করতে পারবে না। তখন তাদের সবাইকে একসাথে বসতে হবে, বসে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে হবে। এদের থেকে কিছু নিয়ে ওদের থেকে কিছু নিয়ে এইভাবে 150 বেশি না হলে তো আর সরকার গঠন করা যাচ্ছে না। তো এইরকম একটা জায়গায় কিন্তু নির্বাচনী ফলাফল হবে, তারপরে তো হবে মারামারি। আপনারা জানেন এই যে পিআর সিস্টেম, এই সিস্টেম চালু করে নেপালে গত 17 বছরে 13 বার সরকার বদল হয়েছে। 2008 সালের পর থেকে এ পর্যন্ত 13 বার সরকার বদল হয়েছে নেপালে। অর্থাৎ সেই পিআর সিস্টেমে যে বাংলাদেশে ছোট ছোট দলগুলো তাদের অধিকার, তাদের প্রতিনিধিত্ব ঠিক রাখার জন্য এবং বড় দলগুলোতে ধরা খাওয়ানোর যে পলিসি নিয়ে এবার মাঠে নেমেছে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, তাতে এই দেশ একটা অচল অবস্থায় চলে যাবে। এক একটা নির্বাচনে প্রায় 10,000 কোটি টাকা খরচ হয়। তা এই যে নেপালে 17 বছরে 13 বার, তার মানে প্রতি 1.5 বছর পর পর যদি আমাদের এখানে নির্বাচন হয়, এরকম ভাবে যে এই ধরনের পিআর সিস্টেমের সমস্যা কি তা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যারা সরকার গঠন করে তারা একক সরকার কেউ গঠন করতে পারে না, ছোট ছোট দলগুলোকে সাথে নিতে হয়। ছোট ছোট দলগুলো প্রতিদিন নতুন নতুন বাহানা শুরু করে, এই চাই তাই চাই, এই দিতে হবে তা দিতে হবে। তাদের খুশি করা যায় না, একসময় তারা তাদের সমর্থন উইথড্র করে নেয়। উইথড্র করে নিলে সেই দল ক্ষমতা হারায়, তখন আবার নির্বাচন দিতে হয়। তো এইভাবে বাংলাদেশের মতো একটা দেশে প্রতি 1-1.5 বছর পর পর যদি আপনার 10,000 কোটি টাকার মতো খরচ করে নির্বাচন করতে হয়, তাহলে তো এই দেশ শেষ হয়ে যাবে। এমনি দরিদ্র একটা দেশ কোন রকমে ইকোনমি দিয়ে উঠে দাঁড়াচ্ছিল, সেখানে এইসব পরিস্থিতি এনে তো যে অবস্থা হচ্ছে, এই দেশ কখনোই ভালোর পক্ষে যাবে না। ইতিমধ্যে এই নির্বাচনে অনেক ঋণ খেলাফি এবং অনেক প্রবাসী মানে বিদেশি নাগরিক তাদেরকে প্রার্থিতা দিতে হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে অনেক কষ্টে এটা দিলাম, আমরা বুকে পাথর বেঁধে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তো এতে তো আসলে পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জে এগুলো পড়ে যাবে। তথাপি এই নির্বাচন বিপদের দিকে যাচ্ছে। ইতিমধ্যেই আপনার এই শবে বরাতের পর থেকে দেখবেন যে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে। এমনিতেই তো বিএনপি আর জামাতের গোলমাল তো চরম আকার ধারণ করেছে, এটা আরো খারাপ অবস্থায় যাবে। আর আপনার আওয়ামী লীগের লোকরাও তো একদম বসে থাকবে না। হয়তো যদি নেত্রীর কাছ থেকে কোনো ডাক আসে, কোনো লকডাউন বা শাটডাউনের ডাক আসে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, তাহলে সেগুলো তো পালিত হবে। কি হবে তা বলতে পারছি না। তবে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে 21 জানুয়ারি তারিখে প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি বললেন ভোট গণনায় দেরি হবে। উনি কিন্তু নির্বাচন কমিশনের কেউ না, উনি কিন্তু বলে দিলেন এবারের ভোট গণনায় অনেক দেরি হবে। তারপর দিন 22 জানুয়ারি তারিখে নির্বাচন কমিশনার তারা প্রেসকে জানালেন যে ভোট গণনায় দেরি হবে। তাহলে কি এই নির্বাচনটা কারা পরিচালনা করছে? নির্বাচন কমিশন নাকি আপনার এই প্রধান উপদেষ্টা প্রেস সচিব? এর ভেতরে মির্জা আব্বাস সাহেব বলেছেন, বিএনপির প্রার্থী, যে 3 দিন সময় লাগার কথা নয়, যদি ভোট গণনাতে 12 ঘন্টার বেশি সময় লাগে তাহলে কিন্তু আমরা এই নির্বাচন মেনে নেব না। তার মানে এই নির্বাচন একটা গোলমালের দিকে যাচ্ছেই। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই হ্যাঁ না ভোট তো এই সরকার করেই ফেলবে, তা না হলে তাদের ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্যই এই হ্যাঁ না ভোট, দেশের কল্যাণে কিছু না। এই জুলাই যোদ্ধাদের আর এই উপদেষ্টাদের ফাঁসির হাত থেকে বাঁচার জন্যই এই হ্যাঁ না ভোট। এখন এই হ্যাঁ না ভোট পাশ হয়ে যদি এই দেশ একটা সাংবিধানিক সংকটের মুখে পড়ে, সেই দায় কিন্তু বিএনপির উপরে বর্তাবে প্রধান বড় দল হিসেবে। কারণ এখন তো আওয়ামী লীগ নির্বাচনে নাই,
এই জন্য সামগ্রিক পরিস্থিতিতে অনেকেই পরামর্শ দিচ্ছেন যে বিএনপিকে এখন নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে নির্বাচন করব না, এই দাবি তোলা উচিত। বিএনপি কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের সময় ওই দাবি নিয়ে তারা মাঠে ছিল, নির্বাচন থেকে সরে গেল যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া তারা নির্বাচন করবে না। তা এখন তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ফেরত আসছে, শুধু সরকার এই নির্বাচনটা নিজেরা করতে চাচ্ছে। এখন যদি আপনার বিএনপি যদি শক্তভাবে দাঁড়ায় তাহলে কিন্তু সরকার আর পথ পাবে না কিছু করতে। আপনাদের কয়েকটা চিঠি দেখাচ্ছি। এটা বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি চিঠি, স্ক্রিনশট নিয়ে রাখুন, কাজে দিবে, মামলা করতে হবে তো। আরেকটা চিঠি দেখুন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি। এই সব চিঠিতে মানে সরকার হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এই যে govt.info গভর্নমেন্ট থেকে যে প্রতিদিন আপনাদের ফোনে বিভিন্ন টেক্সট আসে, সেখানেও দেখেন এই আমি সার্কেল করে দিয়েছি যে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন, সরকার নিজে বলছে হ্যাঁ ভোট দিন। এগুলো প্রমাণ, এগুলো কিন্তু আদালতে লাগবে। কারণ তারপরে এই আর একটা দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের এই চিঠি, ঠিক আছে, এগুলো আপনাদের কাজে লাগবে, স্ক্রিনশট নিয়ে রাখুন। তারপরে এইসবের পাশাপাশি আপনি দেখেন গণভোট সংসদ নির্বাচনের বিষয়, এখানে লিখছে হ্যাঁ ভোট দিলে উপরে সবগুলো পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। সরকার তো এভাবে বলতে পারে না। সরকার এইভাবে বলছে বলে আপনার এখন প্রশ্ন দেখা দিচ্ছে, সাংবিধানিক প্রশ্ন। এই দেখেন নির্বাচন কমিশন থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে হ্যাঁ ভোটের উপরে কিন্তু চেকমার্ক দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু তারা বলতে পারে না, তারা একটা পক্ষ নিতে পারে না। যেহেতু তারা পক্ষ নিচ্ছে, এখানে দেখেন এই 13 খুলনার হাড়িখালি টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজ, তারাও কিন্তু এই বিভিন্ন প্রচার শুরু করে দিয়েছে। এইরকম বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা সবাই এগুলো শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হলো 72 সালে নির্বাচনী বিধিমালা এবং 2025 সালের নির্বাচনী বিধিমালা উভয় ক্ষেত্রে বলা আছে প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা কর্মচারী যদি কোনো পক্ষ নিয়ে ফেলে নির্বাচনে, তার কমপক্ষে 1 বছরের জেল এবং সর্বোচ্চ 5 বছরের জেল, এর শাস্তি হবেই। এইটার উপর রিট হতে যাচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে। তারপর এই নির্বাচন স্থগিত হয়ে যাবে। আমি প্রচন্ড ভাবে বিশ্বাস করি 7 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে একটা পরিবর্তন আসছে, এই নির্বাচন স্থগিত হয়ে যাবে। 111 এর সময় 8 বার নির্বাচন পিছিয়ে গেছিল, এবারও নির্বাচন পিছিয়ে যাচ্ছে। এবং বিএনপি যদি একটু শক্ত অবস্থানে আসে জাতীয় পার্টির সাথে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে ধরা যায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হলে সেটা সাংবিধানিকভাবে বেশি গ্রহণযোগ্য হবে। প্রিয় দেশবাসী, কথা হবে আগামীকাল। দেশটা আমার আপনার সবার, আসুন সবাই মিলে দেশটা রক্ষা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।